দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। সরকার প্রধানের আগ্রহে যুক্তরাজ্যে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক হবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, জানিয়েছেন বিএনপি নেতারা। 13 জুন লন্ডনের একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল মিটিংয়ে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বিএনপির দুজন স্থায়ী কমিটির সদস্য যমুনা টেলিভিশনকে জানান, তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হলেও গুরুত্ব পাবে নির্বাচন ইস্যু। এছাড়াও স্থায়ী কমিটি থেকে এই সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। সংস্কার ইস্যুতে তৈরি কিছু জটিলতারও সমাধান আসতে পারে বৈঠকে। এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে ব্রিফ করার কথা জানিয়েছেন। এদিকে এই মুহূর্তে যুক্তরাজ্যের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টায় তাকে এবং তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বাসোসকে তথ্যটি নিশ্চিত করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যেই 4 দিনের এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন তিনি, যেখানে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। বাংলাদেশের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকীর সাথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের পর্যটন কেন্দ্র কমলের দিঘির পাড়ে মেঘনা নদীর ভাঙনের কবলে পড়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় বলেন, দেশের সকল ঘর থেকে অস্ত্র উদ্ধার হলে এবং অস্ত্রধারীরা গ্রেপ্তার হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। 24-এর গণ অভ্যুত্থানে 2000 মানুষ প্রাণ দিয়েছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, সেই এদেশের ছাত্র জনতার খুনির সাথে জড়িত, এদেশের মানুষের অর্থ পাচারের সাথে জড়িত টিউলিপ সিদ্দিকী, তাকে আপনি সাড়া দিবেন না, তার সাথে সাক্ষাৎ দিবেন না। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার আগে সবার সাথে আলোচনার পরামর্শ রাজনীতিবিদদের। কারো কারো মতে বন্দরের সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের নেওয়া উচিত, তবে বিরোধীদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার আহ্বানের বিরূপ মন্তব্য জানিয়েছেন অনেকে। চুক্তির আগে সম্ভাবনা এবং সমস্যা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান কেউ কেউ। চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে রাজনৈতিক বাহাস চলছেই। বাণিজ্য ও দক্ষতা বাড়ানোর যুক্তিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে চাইছে সরকার। এজন্য জনসমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিরোধীদেরও বার্তা দিলেন তার বক্তব্যে। আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন, যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। তার এই বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা, তবে সমর্থন আদায়ের চেষ্টাতে দোষের দেখছেন না কেউ কেউ। ওনার কাছ থেকে প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে, এটা কোনো সন্দেহ নাই। কারণ প্রফেসর ইউনূস কাউকে প্রতিহত করার আহ্বান জানাবেন কেন, বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব এবং এই উদ্যোগটার ব্যাপারে আমরা সবাইকে বুঝিয়ে একমত করব। তো এটা যেমন গণতন্ত্রের ভাষা না, বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না, বিদেশি কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাই না হলে এ ধরনের ভাষা তিনি ব্যবহার করতে পারেন না। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং টার্মিনাল পরিচালনা করছে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ারটেক। এর আগে বন্দরটি পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে স্থানীয় বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। কারো কারো মত, চট্টগ্রাম বন্দর এরই মধ্যে সরকারি অর্থায়নে আধুনিকায়ন করা হয়েছে, নতুন বিনিয়োগের সুযোগ নেই। বিদেশিদের দিতে হলে বে টার্মিনাল বা লালদিয়ার চর দেয়া যেতে পারে। জবাব যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং কি সুবিধাটা আমরা পাবো, যে কোনো নতুন উদ্যোগ নিতে গেলে পুরাতনদের একটা বাধা আছে। শত শত কোটি টাকার এখানে দুর্নীতির একটা চক্র এখানে কাজ করে বলে জানা গেছে আর কি। আর সিবিআই গুলো এখানে অনেক ক্ষেত্রে ইনভলভ আছে, এই ধরনের অভিযোগ আছে। প্রফেসর ইউনূস যেটা বলেছেন এটা খুবই কনভিন্সিং আমি মনে করি, এবং আমি মনে করি যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে এটার পক্ষে একটা ঐকমত্য তৈরি করা সম্ভব। এই সরকার বরঞ্চ দল নিরপেক্ষ সরকার হিসেবে ওইখানে যে আধিপত্যবাদী গোষ্ঠী আছে সেটা ভেঙে ফেলে যথাযথভাবে ব্যবস্থাপনার কাজটা করুক। এইখানে যে সক্ষমতা তার থেকে বেশি কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং এটা লাভজনক। সুতরাং এইটা বিদেশি যে কোনো কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে এটা একটা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি।
চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক বিদেশি কোম্পানি রেড সি গেটওয়ে। 2022 সালে 22 বছরের জন্য দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বসেরার পুরস্কার জয়ের পর এবার নাসায় পা রাখলেন একদল বাংলাদেশি শিক্ষার্থী। আমন্ত্রণ পেয়ে সেখানে গেছেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম ভয়েজার্স। মূলত একটি অ্যাপ ডেভেলপ করে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব অর্জন করে এই দল। সদস্যরা হলেন খালিদ সাকিব, আব্দুল মালিক, মোহাম্মদ আতিক, ফাহমিদা আক্তার এবং শাখাওয়াত হোসেন। 2023 সালে আয়োজিত হয় বিশেষ হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় 152 দেশের 58,000 শিক্ষার্থী, যাদের 8,715 দলে ভাগ করা হয়। লোকাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় টিম ভয়েজার্স। পরবর্তীতে বেস্ট স্টোরি টেলিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে গ্লোবাল উইনার হয় দলটি। অ্যাকুয়া এক্সপ্লোরার নামে একটি প্রজেক্ট উপস্থাপন করে টিম ভয়েজার্স। জলবায়ু পরিবর্তনের কারণে জীবন রক্ষাকারী পানির উপর ঠিক কী প্রভাব পড়ছে তাই স্কুল কলেজের শিক্ষার্থীর কাছে গেম ও স্টোরি টেলিং এর মাধ্যমে বোঝাতেই এই প্রজেক্ট। আমরা রাজশাহী রিজিয়নে আবার চ্যাম্পিয়ন হই, তো তারপরে আমরা নাসাতে গ্লোবাল নমিনেশন পাই, তারপরে গ্লোবাল ফাইনালিস্ট হই, এরপরে আলহামদুলিল্লাহ আমরা গ্লোবাল উইনার হিসেবে সিলেক্ট হই। মাত্র 36 ঘন্টার মধ্যে অ্যাপ ডেভেলপ করার অভিজ্ঞতা জানালেন দলের বাকি সদস্যরা। অ্যাপসটা ছিল যে যাতে হচ্ছে পানি কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে হয় সেটা স্কুল স্ট্যান্ডার্ডের যে স্টুডেন্টগুলো আছে তারা যাতে সহজে বুঝতে পারে। যে এক্সাক্ট টাইমটা দেওয়া থাকে 36 ঘন্টা, এর মধ্যে প্রবলেম আইডেন্টিফাই করে এর সলিউশন দিতে হয়। 4 স্টেজ যদি বলি হচ্ছে আমরা মোটামুটি 4টা স্টেজ কমপ্লিট করেছিলাম বা আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম। আমাদের যে গোলটা ছিল সেটাকে আমরা একটা প্রোটোটাইপ হিসেবে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম। বাংলাদেশ রিপ্রেজেন্টিং a consistent skill at a global level who can produce breakthrough ideas, who can actually make it happen in a breakthrough idea. এইটা আমরা রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশ থেকে। গত বুধবার আমেরিকার মেরিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে আয়োজিত গ্লোবাল উইনার্স সেলিব্রেশনে অংশ নেয় টিম ভয়েজার্স। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বাস এবং মিনি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে কমপক্ষে 15 জন। সোমবার থাইল্যান্ডের সীমান্তবর্তী একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা করছিল বাসটি। উল্টো দিক থেকে আসা একটি মিনি ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে নিহত হয় 13 জন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও 2 জন। সংঘর্ষের পর উল্টে খাদে পড়ে যায় মিনি ভ্যানটি। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 31 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। ইতালি শ্রমিক অধিকার এবং অভিবাসন নিয়ে প্রচলিত আইন সংস্কারের পক্ষে বিপক্ষে চলছে 2 দিনব্যাপী গণভোট। অংশ নিচ্ছে দেশটির সাধারণ মানুষ। 10 বছরের পরিবর্তে 5 বছর অবস্থানের পর নাগরিকত্বের আবেদন, এমন সংস্কারের পক্ষে বিপক্ষে চলছে ভোট। যদিও এই নির্বাচনের বিপক্ষে অবস্থান স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। অভিবাসীদের ভাগ্য নির্ধারণে চলছে 2 দিনব্যাপী ভোটাভুটি। নাগরিকত্ব আইন শিথিল ও শ্রমিক অধিকার শক্তিশালী করার প্রস্তাবের পক্ষে বিপক্ষে নিজেদের মতামত দিচ্ছেন ইতালির সাধারণ মানুষ। জরিপ মতে ইতালির জনসংখ্যার 8%-এরও বেশি অভিবাসী। 10 বছর বসবাসের পর দেশটিতে স্থায়ী নাগরিকত্বের জন্য আপিলের সুযোগ পান অভিবাসীরা। যদিও দীর্ঘ প্রক্রিয়া শেষ হতে লেগে যায় আরও বহু বছর, তাই সময় কমিয়ে 5 বছরে নিয়ে আসার দাবি উঠেছে। এছাড়া শ্রমিকদের সুরক্ষায় আইনে 4টি সংস্কারের প্রস্তাব তোলা হয়েছে। আমি আশা করছি গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে মানুষ। তারা এই সিদ্ধান্তের পক্ষে থাকুক কিংবা বিপক্ষে, ভোটে অংশ নেওয়া এখানে গুরুত্বপূর্ণ। এ ভোটে অংশ নেওয়া নাগরিক হিসেবে প্রত্যেকের কর্তব্য। গণভোটের ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা ইতালির বেশিরভাগ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। মানবাধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রচারণা ও গণমানুষের দাবির মুখে বাধ্য হয়ে এই গণভোটের আয়োজন করেছে দেশটির সরকার। যদিও সংস্কারের এসব দাবি নিয়ে নারাজ স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও তার দল ব্রাদার্স অফ ইতালি। নির্বাচনী প্রচারণায় ইতালিতে অভিবাসী কমিয়ে আনার প্রতিশ্রুতি ছিল তার। জানান কেন্দ্রে উপস্থিত হলেও ভোটে অংশ নেবেন না তিনি। আমরা কি দেখতে পাচ্ছি না যে পৃথিবীতে অভিবাসী পাচারের চেয়ে লাভজনক ব্যবসা আর নেই? এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও এ তথ্য উঠে এসেছে। এটি মাদক পাচারের মতো ব্যবসাকেও টেক্কা দিতে সক্ষম। এই আইনের সংস্কার হলে ইতালির অবকাঠামোগত অবনতি হবে খুবই দ্রুতগতিতে। সরকার পক্ষের বিরোধিতা থাকলেও এই গণভোটের পক্ষে সমর্থন জানিয়েছে ইতালির মধ্যম বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টি। বিশ্লেষকরা বলছেন অভিবাসন সংস্কারের নতুন আইন পাশ হলে উপকৃত হবেন দেশটির অন্তত 25 লাখ মানুষ।
সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সিঙ্গাপুরের বিপক্ষে 10 মিনিটের জন্য হলেও খেলতে চান জামাল ভুঁইয়া। বাংলাদেশ অধিনায়ক বললেন, খেলতে না পারাটা তার জন্য বেদনার, তবে দিন শেষে সবার আগে দল। ভুটান ম্যাচে দেশের জার্সিতে হামজার প্রথম গোল এলো যার কল্যাণে। সে জামাল কি সুযোগ পাবেন সিঙ্গাপুর ম্যাচে শুরুর একাদশে, নাকি মাঝ মাঠে হামজার সাথে জুটি বাঁধবেন সমিত? দেশের জার্সিতে হামজার প্রথম গোলের দৃশ্যটা এখনও তরতাজা। যতবার ঘুরে ফিরে আসবে সেই গোলের গল্প, ততবারই সামনে আসবেন ওই গোলের পেছনের রূপকার জামাল ভুঁইয়া। আলোর মশাল হাতে লাল সবুজের ফুটবলে সামনে থাকার মানুষ তিনিই। প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে ডেনমার্ক থেকে এদেশে এসে হয়ে উঠেছিলেন ভরসার নাম। তবে সময়ের খেলায় সেই জামাল এখন প্রিয় জার্সিতে খেলতে না পারার বেদনার গল্প শোনান। আমি এসব খেলোয়াড়, আমি খেলতে চাই, আমি সবসময় খেলতে চাই। Even if I get 10 minutes or if I get 60 minutes or whatever I get, I'm খেলতে চাই. So this is my job. Of course, if you cannot do your job, then it's painful. But end of the day, it's the team who comes first. ঢাকার মতোই প্রেস কনফারেন্সের ছবিটা ছিল শিলংয়েরও। কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার সাথে সেবারও সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি। কিন্তু মার্চে ভারতের বিপক্ষে সেই ম্যাচে 1 মিনিটের জন্যও খেলার সুযোগ পাননি JB6। এরপর ভুটানের সাথে সুযোগ পেয়েই ঘরের মাঠে হামজার প্রথম গোলের সারথি হলেন সেই জামাল। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে আবারও অনেকের মনে প্রশ্ন, শুরুর একাদশে সুযোগ পাবেন তো জামাল ভুঁইয়া? ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে জামালের পজিশনে ভারতের বিপক্ষে খেলেছিলেন হামজা চৌধুরী। ঘরের মাঠে ভুটান ম্যাচে হামজার সঙ্গে মাঝ মাঠে ছিলেন জামাল। তবে দলের নিয়মিত অধিনায়ক হয়েও সিঙ্গাপুর ম্যাচে জামালের জায়গা নিয়ে শঙ্কা থাকার মূল কারণ সমিত সোম। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে সমিতের, আর তাই মাঝ মাঠে হামজা সমিত জুটি বাঁধলে জায়গা হারাতে পারেন জামাল। তাই তো এই বাস্তবতা জেনেই অন্তত 10 মিনিটের জন্য হলেও সিঙ্গাপুর ম্যাচে মাঠে নামার আকুতি জামাল ভুঁইয়ার। হয়তো দেশের মানুষকে আরও একটা গোল উৎসবে মাতিয়ে পেছনের গল্প হয়েই থাকতে চান টর্চ বেয়ারার মিস্টার জামাল। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। জার্মানিতে পালিত হলো দেশটির ঐতিহ্যবাহী উৎসব কার্নিভাল অফ কালচার্স। রাজধানী বার্লিনের রাস্তায় নিজ নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে নাচ গানে মাতে সকল বয়সের মানুষ। জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে অংশ নেয় প্রবাসী বাংলাদেশিরাও। শাড়ি পাঞ্জাবি পরে পরিবেশন করে বাংলা গান আর নাচ। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে বিস্তারিত। পাহাড়ি পোশাক, বিভিন্ন বাদ্যযন্ত্রের তাল আর সেই সাথে চলছে নাচ। জার্মানির ঐতিহ্যবাহী পথসাংস্কৃতিক উৎসব কার্নিভাল অব কালচার্সে মেতেছে দেশটিতে বসবাসরত বিভিন্ন ভাষাভাষী আর সংস্কৃতির মানুষ। রোববার রাজধানী বার্লিনের রাস্তায় রাস্তায় দেখা যায় নাচ গান আর আনন্দের মেলা। দিনব্যাপী এই উৎসবে জার্মানদের পাশাপাশি অংশ নেয় প্রায় 70টি দল। নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরতে গাওয়া হয় দেশীয় গান, প্রদর্শন করা হয় নিজ দেশের ঐতিহ্যবাহী নাচ আর পোশাক। এই উৎসবে বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যকে তুলে ধরতে অংশ নেয় দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। রং বেরঙের শাড়ি আর পাঞ্জাবি পরে র্যালিতে অংশ নেন সকল বয়সের প্রবাসীরা। তাদের পরিবেশনায় মুগ্ধতা ছড়ায় বাংলা গান আর নাচের ছন্দ। আমরা এখানে এসেছি বিভিন্ন জায়গা থেকে, আমরা জার্মানির বিভিন্ন শহরে থাকি। আমি এসেছি বন থেকে, আমার আপা এসেছে বিসবাদেন থেকে। আজকে আমরা কার্নিভালে এসেছি আর বাংলাদেশকে তুলে দেখছি। বর্ণিল পরিবেশনা করেন প্রবাসী সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালিশে কালচারাল ফোরামের সদস্যরাও। একই রঙের শাড়ি আর পাঞ্জাবিতে পরিবেশন করেন নাচ ও গান। জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে সংস্কৃতিমনা বাঙালিরা যুক্ত হন এই পরিবেশনায়। বিদেশের মাটিতে নিজ দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পেরে বেশ খুশি তারা। প্রতি বছরের মতো এবারও আমরা জার্মানিতে বার্লিনে কার্নিভালে ঘুরতে অংশগ্রহণ করছি। আমরা দীর্ঘদিন ধরে এটা করছি, আমরা সবাই মিলে আনন্দ করছি। এটা আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করছে। আমরা চাই আমাদের সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে আরো নতুন করে, আরো সুন্দর করে তুলে ধরতে। 1996 সাল থেকে জার্মানিতে পালিত হয়ে আসছে এই উৎসব। বিভিন্ন সংস্কৃতির মেলবন্ধন এই উৎসব যেন এভাবেই উদযাপিত হয় সেই প্রত্যাশায় জানিয়েছেন প্রবাসীরা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।